ওয়েলকাম ব্যাক ক্লাস। আজ আমরা বলেছিলাম আমরা ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। আমি বলেছিলাম থার্ড চ্যাপ্টারটা আমরা মানে ইউনিট 1 এর থার্ড যে সাব ইউনিট সেটা পড়তে শুরু করব, দ্যাট ইজ হিউম্যান রিপ্রোডাকশন বা মানুষের জন্ম। আচ্ছা, মানুষের জন্ম কি করে বুঝবো? মানুষ ক রকমের? একটা স্বাভাবিক ব্যাপার, দু রকমের, একটা মেল একটা ফিমেল। কিসের উপর বেস করে? না তার রিপ্রোডাক্টিভ অর্গান বা রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপর ডিপেন্ড করে। তাহলে দু রকমের জননতন্ত্র হয়, একটাকে বলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা পুংজননতন্ত্র, আর একটাকে বলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র। আজ আমরা এই দুটো জননতন্ত্র জানবার আগে, সবাই তো জননতন্ত্র দিয়ে ডিসক্রিপশন শুরু করে, আমরা জানবো কিভাবে এই জনন প্রক্রিয়াটা দুজনের দেহে সংঘটিত হয়। অর্থাৎ আজ আমরা জানবো কি না গ্যামেটোজেনেসিস। জননতন্ত্র, তার স্ট্রাকচার, এই ওই সব আমরা ডিটেইল জানবার আগে আমরা বেসটা ফোকাস করব। কেমন? তাহলে কি হবে, এরপর যখন আমি মানে পড়বো আর কি, দুটো আলাদা আলাদা কি হয়, দুজনের মধ্যে আলাদা আলাদা কি কি স্ট্রাকচার থাকে এন্ড অল, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, গ্যামেট কথাটার অর্থ কি? আগের দিন আমরা বলেছিলাম গ্যামেট কথার অর্থ হলো শুক্রাণু বা স্পার্ম, আর ডিম্বাণু বা ওভাম। তার মধ্যে শুক্রাণুকে বলতে বলেছিলাম মাইক্রোগ্যামেট, আর ডিম্বাণুকে বলতে বলেছিলাম ম্যাক্রোগ্যামেট। কেন? না আকারের উপর নির্ভর করে। আচ্ছা, গ্যামেটোজেনেসিস দুটো পদ্ধতি, দুটো আলাদা আলাদা পদ্ধতি। একটা হলো যেটা শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া, বা এটাকে আমরা বলবো স্পারমাটোজেনেসিস, বাংলায় বলবো শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। আর একটাকে বলবো ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া, বা ইংলিশে বলবো ওজেনেসিস। মানে এখানে সোজা কথা, এটা production of sperm, the procedure of sperm production and the procedure of ovum production, এই দুটো আজকে আমরা আলোচ্য বিষয়। জাস্ট এই দুটোই আমরা আজকে করব। শুরু করবার আগে আমরা একবার স্পার্ম অর্থাৎ শুক্রাণুর স্ট্রাকচারটার দিকে তাকিয়ে নেব। দেখো, স্ট্রাকচার অফ স্পার্ম, ফার্স্ট এর ছবিটা দেখো কি কি রয়েছে, আমি একটা করে এক্সপ্লেন করছি। একদম মাথার ওপরের এই যে অংশটা, টপ যে পোর্শনটা, এটাকে বলছে মস্তক। তারপরে যেরকম আমরা গলায় টাই পরি, যে অংশটা আমাদের একটা কনস্ট্রিক্টেড রিজিয়ন থাকে, সেরকম স্পার্মেরও রয়েছে, যেটাকে বলছি গ্রীবা। আর কি রয়েছে না, তারপরে বিস্তৃত লম্বা একটা লেজ। তাহলে কত অংশ হলো? মস্তক, গ্রীবা আর লেজ। আচ্ছা, একদম টপ থেকে শুরু করো। এই মস্তকে দেখো একটা এরকম ক্যাপ মতো রিজিয়ন রয়েছে, জাস্ট লাইক আ টুপি। ক্যাপ মানে ক্যাপই, হ্যাঁ, টুপি, যেটাকে বলে মস্তক আবরণ, বা এটার একটা বিশেষ নাম আছে, এর নাম হলো অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোমে কি হয় না, অ্যাক্রোজোমে একটা বিশেষ প্রকার প্রোটিন ভঙ্গকারী, মানে প্রোটিন ভঙ্গকারী উৎসেচক থাকে, যেটার নাম হলো হায়ালুরোনিডেস। এই হায়ালুরোনিডেস এনজাইমটা কি করে না, যখন এটা স্পার্মটা ডিম্বাণু অর্থাৎ ওভামের সংস্পর্শে আসে, তখন ডিম্বাণুর গাত্রটাকে প্রথম ভেদ করতে সাহায্য করে এই এনজাইমটা, হায়ালুরোনিডেস এনজাইম, যেটা কিনা অ্যাক্রোজোম থেকে ক্ষরিত হয়। তারপর তার নিচে দেখো রয়েছে নিউক্লিয়াসটা। প্রত্যেকটা কোষ, এটা যেহেতু শুক্রাণুর একটা বিশেষণ আছে, মনে রাখবে, আমাদের দেহের সর্বক্ষুদ্রতম কোষ কিন্তু শুক্রাণু। তোমরা এই কথাটা ছোটবেলাতেও জেনে এসেছো, আরেকবার জানিয়ে রাখলাম। তাহলে যেহেতু কোষ, সুতরাং তার নিউক্লিয়াসও আছে। এবার নেমে এসো এই অংশটায়, কনস্ট্রিক্টেড রিজিয়নটা দেখো রয়েছে সেন্ট্রিওল হলো। আচ্ছা, তারপর এই যে তারপরের অংশটা লেজের মধ্যাংশ বলেছে, এখানে একটা বিশেষ প্রকার স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ, যেটাকে বলা হচ্ছে কি না মাইটোকন্ড্রিয়া। দেখো, এখানে মাইটোকন্ড্রিয়া গুলো কতগুলো পরপর গুচ্ছাকারে অবস্থিত রয়েছে। এই মাইটোকন্ড্রিয়াটা কেন আছে? তার কারণ শুক্রাণুর কি ক্ষমতা আছে গমন করার, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় লোকোমোট করে যাবার। সেটার জন্য দরকার হলো শক্তি, অর্থাৎ এটিপি, যেটা কিনা স্পার্ম অর্থাৎ শুক্রাণু পায় এই মাইটোকন্ড্রিয়া থেকে। কেমন? সেই জন্য লেজের অংশটাতে মাইটোকন্ড্রিয়াটা থাকাটা অত্যাবশ্যক। তারপর দেখো লেজের এই প্রধান অংশটা রয়েছে, যত যাচ্ছে অবশ্যই লেজ যেরকম সরু হয়, লেজের প্রান্তভাগটা সরু। হ্যাঁ, আচ্ছা,
এবার এই যে অংশটা যেহেতু বললাম এটা লেজ অংশটা, এই লেজটাকে কি করে, এই লেজটা গঠিত হয় ফ্লাজেলার মাধ্যমে, হ্যাঁ, বা ফ্লাজেলাম। ফ্লাজেলামটা হলো সিঙ্গুলার ফর্ম আর ফ্লাজেলাটা হলো প্লুরাল ফর্ম। তো এটার মাধ্যমে গঠিত হয়। আর ফ্লাজেলা আমরা কি জানি কিসে হেল্প করে, গমনে। তো এইটাকে সেজন্য গমনাঙ্গ হিসেবে ব্যবহার করে এটাকে মুভমেন্টের মাধ্যমে লেজকে এক জায়গা থেকে আর এক জায়গায় কিন্তু স্পার্ম সাঁতার কেটে যায় বা সন্তরণ পদ্ধতিটা তার সম্পন্ন করে। তাহলে আমরা এই স্ট্রাকচারটা তোমাদের বইতেও রয়েছে, বা এই ছবিটা চাইলে এই ছবিটাও করতে পারো। খুব ইজি একটা স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচার অফ স্পার্ম অর্থাৎ মানুষের শুক্রাণু। তোমাদের বইয়ের ছবিটাও করতে পারো, একই ব্যাপার। এবার আমরা দেখবো হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ ওভাম। একটা ওভামকে কিরকম দেখতে হয় না, তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা, যেহেতু এটা বলেছিলাম শুরুতে এটা ম্যাক্রোগ্যামেট। দেখো একদম ভিতরে এইখানটায় রয়েছে কি না, যেটাকে বলছে মাকু বা যেটাকে ইংলিশে বলে স্পিন্ডেল। এটা কখন দেখা যায়, অবভিয়াসলি কোষ বিভাজনের সময়। আচ্ছা, এবার তারপর দেখো বাইরের দিকটা এই জায়গাটা রয়েছে, এটা তো ডিম্বাণু বা যেটাকে বলছি কিনা ওভাম। ওভামের সাইটোপ্লাজমকে বলে বা ওভামের ধাত্রকে বলে উপ্লাজম হলো। এবার তার বাইরের দিকে দেখো এই যে ফার্স্ট লেয়ারটা এখানে ভিতর দিক থেকে আর কি যেটা প্রথম, সেটাকে বলছে ভাইটেলাইন ঝিল্লি বা ভাইটেলাইন মেমব্রেন। হ্যাঁ, আচ্ছা, যেটার ভিতরে ইয়ক পোর্শনটা থাকে, কুসুম যে অংশটা। তারপর তার বাইরের দিকে দেখো রয়েছে জোনা পেলুসিডা, এই অংশটা হলো এই জোনা পেলুসিডা। আর এই যে বললাম ভাইটেলাইন মেমব্রেন, এর মাঝের এই যে সাদা অংশটা এটাকে বলে পেরিভাইটেলাইন স্পেস হলো। আর একদম বাইরের দিকে এই যে দেখো প্রচুর 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 কি সব রয়েছে, এটাকে বলে করোনা রেডিয়াটা। আমরা এই সিম্পল দুটো স্ট্রাকচার তাহলে পড়লাম, একটা স্পার্মের একটা ওভামের। বাকি অংশ আমরা আস্তে আস্তে যত চ্যাপ্টার এগোবে তত পড়তে থাকবো। আচ্ছা, এবার আমরা আসবো আজকে আমাদের যে পদ্ধতি, ফার্স্ট যে পদ্ধতিটা, তাতে স্পার্মাটোজেনেসিস বা বাংলায় যেটাকে বলে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। প্রথম আমরা জানবো শুক্রাণু উৎপাদনের স্থানটা কি না, এর স্থান হলো সেমিনিফেরাস টিউবিউল বা যেটাকে বাংলায় বলে সেমিনিফেরাস নালিকা। কোথায় থাকে, কি বৃত্তান্ত, এটা আমরা পরের দিন যখন মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা পড়বো তখন আমরা দেখে নেবো। আর শুধু আমরা নামগুলোর সঙ্গে পরিচয় করে রাখি। এবার আসি, এইটা হতে, এই যে পুরো প্রসিডিউরটা আমি এঁকে রেখেছি, এটা হতে কত সময় লাগে। তার সময় লাগে মোটামুটি 65 to 85 ডেজে এই পুরো প্রসিডিউরটা হয়ে যায়। আচ্ছা, কখন শুরু হয়? জেনারেলি মানুষ মানে একটা মেল সে 13 or 14 ইয়ার্স ওল্ড হলে, মানে পিউবার্টি স্টেজে সে রিচ করলো, 13 বা 14 বছর বয়স হলো, সেই শুরু। এবং এটা অনেকটা লং টার্মে চলে, কত মোটামুটি 60-65 বছর বয়স অব্দি চলে। সেমনি মানে স্পার্ম প্রোডাকশন হতে থাকে, নর্মাল প্রসিডিউর। ফিমেলের ক্ষেত্রে যেটা খুবই কম, এই ডিউরেশনটা মানে তার গ্যামেট উৎপাদনের সময়টা খুবই কম। মেলের অনেকটা 13 বা 14 থেকে মোটামুটি 60 বা 65 বছর অব্দি কিন্তু স্পার্ম প্রোডাকশনটা হয়। আচ্ছা, কত সংখ্যায় তৈরি হয় না, মিলিয়নসে। মিলিয়নস মানে 10 লাখ ইজ ইকুয়াল টু 1 মিলিয়ন। এইটা যদি একটা খুব স্বাভাবিক একটা সংখ্যা যদি আমরা আইডিয়া পেতে চাই, 1 সেকেন্ডে 1500 খানা স্পার্ম তৈরি হতে পারে। তাহলে ভাবো কত হবে সংখ্যাটা, কয়েক লক্ষে চলে যাবে। মিলিয়নস ওই জন্য কথাটা বলেছে, লক্ষাধিক। আচ্ছা, এবার আমরা একটা একটা করে এই প্রসিডিউরটা আজকে আসবো। প্রথম দেখো আমি লিখেছি যেটা 2N। 2N মানে বুঝতেই পারছো, এটা একটা জনন মাতৃকোষ, যেটার নাম হলো কি না স্পার্মাটোগোনিয়া, ইংলিশে বা বাংলায় বলে আদি শুক্রকোষ। হলো কোথায় থাকে না শুক্রাশয়ের মধ্যে। শুধু নামগুলোর সঙ্গে আজকে আমরা পরিচয় করব। আচ্ছা, নেক্সট, এইটা প্রথম কি হবে, মাল্টিপ্লিকেশন, সংখ্যাটাকে বাড়াবে। তাই প্রথম মাইটোসিস হয়ে দেখো দুটো 2N তৈরি করেছে। এবার তাকাও ক্রোমোজোম সংখ্যাটা নিয়ে। একটা পরিণত দেহ মাতৃকোষে কত সংখ্যক ক্রোমোজোম থাকে, 46টা, বা আমরা বলি 23 জোড়া। এই 46টাকে যদি ভাঙি তাহলে কিরকম লাগে সংখ্যাটা, 44। যদি এটা মেল হয় তাহলে লিখবো XY, সেটাই তো লিখেছি 44, মানে দেহ ক্রোমোজোম যেটা অটোজোম
প্লাস XY মানে 6 ক্রোমোসোম যেটা। আচ্ছা, এবার তাহলে মাইটোসিস হলো 44XY রয়েছে, ভালো কথা। এই স্টেপটা যে তৈরি হলো এটাকে বলে প্রাইমারি স্পারমাটোসাইট বা প্রাথমিক পরশুক্রাণু। এবার হবে মিওসিস 1 বা হ্রাস বিভাজন। এর ফলে কি হবে? 44XY আর 44XY থাকবে কি না, হবে 22X, হবে 22Y, আবার 22X, আবার 22Y, রাইট? এই যে স্টেপটা হলো এখন তৈরি হলো তাহলে আমার সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ পরশুক্রাণু। তারপর এবার হবে মিওসিস 2, এটা হলো হ্রাস বিভাজন, এইটা কিন্তু সদৃশ বিভাজন বা সমবিভাজন, কারণ দেখো ক্রোমোসোম সংখ্যাটা তো একই রয়েছে, এর আগেরটা হাফ হয়েছিল, এবার তো সেম থাকছে। তাহলে এবার মিওসিস 2 এর সদৃশ বিভাজনের ফলে তৈরি হলো আমার স্পারমাটিড বা অপূর্ণ শুক্রাণু, মানে পরিণত হয়নি, অপরিণত শুক্রাণু বা অপূর্ণ শুক্রাণু হলো। এতটা অবধি এই যে পুরো প্রসিডিউরটা হলো না, এইটাকে বলে স্পারমাটোসাইটোজেনেসিস। কি বলে? স্পারমাটোসাইটোজেনেসিস। এবার এই অপূর্ণ শুক্রাণু অবধি এতটুকু এ ওয়েট করছে, কেমন? আচ্ছা, অপূর্ণ শুক্রাণুটা পরিণত শুক্রাণু বা স্পারমাটোজোয়ায় কখন পরিণত হবে? পদ্ধতিটাকে বলেছি স্পারমিওজেনেসিস, কিন্তু হবেটা কখন না, ওই যে বললাম সার্টোলি কোষ, সেমিনিফেরাস টিউবিউল এর দিয়ে শুরু করেছিলাম। সার্টোলি কোষ বলে একটা কোষ আছে, টেস্টিসের মধ্যেই রয়েছে। আচ্ছা, যখন টেস্টিসের ডিসেকশনটা পড়াবো মানে আণুবীক্ষণিক করবো তখন দেখতে পাবো। তো সেই সার্টোলি সেলের গায়ে না এরকম মাথাটাকে লাগিয়ে এরকম ভিতর দিকে ঢুকিয়ে প্রতিটো মতো রাখে। এবার ওই সার্টোলি কোষ থেকে ও নিজের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস গুলোকে নেয়, মানে পুষ্টি সংগ্রহ করে, তারপর ও স্পারমাটোজোয়ায় মানে লাস্ট পরিণত শুক্রাণুতে পরিণত হয়। তাহলে দেখো একটা মাত্র শুক্রাণু থেকে মানে আদি শুক্রকোষ বা স্পারমাটোগোনিয়াম থেকে টোটাল কখানা পরিণত শুক্রাণু তৈরি হলো না? 1 2 3 4 5 6 7 8, 8খানা হলো। দিস ইজ আ প্রসিডিউর। প্রথম ধাপটাকে বললাম স্পারমাটোসাইটোজেনেসিস, তারপর অপরিণত থেকে পরিণত তৈরি শুক্রাণু তৈরি হওয়ার পদ্ধতিটাকে বললাম স্পারমিওজেনেসিস। দ্যাটস ইট। এই পুরো প্রসিডিউরটাকে একত্রে বলা হয় স্পারমাটোজেনেসিস, দ্য প্রোডাকশন অফ স্পার্ম। এবার শেষ একটা লাস্ট ছোট্ট জিনিস বলে দিই। প্রথমেই কিন্তু এই স্পারমাটোগোনিয়াটা ভেঙে প্রাইমারি স্পারমাটোসাইট তৈরি হয় না। এখানে একটা ছোট্ট ঘটনা ঘটে। ঘটনাটা কি না, ঘটনাটা হলো এটা হচ্ছে কিন্তু এটা ভাগ হচ্ছে। প্রথমে দুটো জিনিস তৈরি হয়, একটাকে বলে এ স্পারমাটোগোনিয়া আর একটাকে বলে বি স্পারমাটোগোনিয়া। একটাকে বলে এ স্পারমাটোগোনিয়া বা গোনিয়া, যা খুশি, গোনিয়া মানে একটা, গোনিয়া মানে অনেকগুলো, আর একটাকে বলে বি স্পারমাটোগোনিয়া। এই বিটা ভেঙে এই পুরো প্রসিডিউরটা হয়। তাহলে প্রশ্ন করতে পারো এটার কি হয়? এটা কি যেরকম কি সেরকম রয়ে যায়? এক্স্যাক্টলি তাই, এটা অ্যাজ আ স্টেম সেল রয়ে যায়। এবার স্টেম সেল বস্তুটা কি? যখন আমাদের কোনো প্রচন্ড ধরো জেনেটিক কোনো ডিজিজ হয় বা রোগ হয়, তখন অনেক সময় তোমরা শুনে থাকবে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয়। অনেকে জেনেটিক কিছু ডিজিজ হয়, তখন তার সেম ফ্যামিলির কারো একটা বোন ম্যারো কালেক্ট করে সেখান থেকে, বা তার নিজেরও হতে পারে, বোন ম্যারো থেকে কি করে না, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে। ব্যাপারটা কি কি থাকে ওই বোন ম্যারোতে, মানে অস্থি মজ্জা যেটাকে বলা হয়, ওই বোন ম্যারোতে থাকে যে জিনিসটা, সেটার নাম হলো স্টেম সেল। এই স্টেম সেলের এমন ক্ষমতা যে ও নিজের থেকে নতুন যে কোনো প্রকারের কোষ তৈরি করতে পারে। তাই এই স্পারমাটোগোনিয়াটা নিজেকে দুটো ভাগে ভেঙে রাখে, একটা এ স্পারমাটোগোনিয়া, একটা বি স্পারমাটোগোনিয়া। বিটা বেরোনো ভাগ হয়ে আলটিমেটলি পরিণত শুক্রাণু তৈরি হয়। এটা রয়ে যায় কেন? যদি কখনো ভবিষ্যতে প্রয়োজন পড়ে তখন কিন্তু আমরা এই এ স্পারমাটোগোনিয়াটাকে কালেক্ট করে আমরা আবার মানে পুরো প্রসিডিউরটা তৈরি করতে পারি। আচ্ছা, এটা স্টেম সেল শুধুমাত্র কিন্তু স্পার্মের ক্ষেত্রে দেখা যায় তাই না, আমাদের বোন ম্যারোতে মানে স্টেম সেল থাকে, যেখান থেকে আমরা এটাকে যে কোনো নতুন
একটা কোষে পরিণত করতে পারি। সেটা স্টেজ ওয়াইজ ডিপেন্ড করে, এক একটা স্টেজের এক একটা আলাদা আলাদা নাম হয়, সেটা সম্পর্কে আমরা পরে জানবো। হলো, তাহলে মনে রাখবো এ স্পার্মাটোগোনিয়ার বিশেষত্বটা কি না, এটা হলো স্টেম সেল, আর বি স্পার্মাটোগোনিয়া থেকে এই পুরো প্রসিডিওরটা হয়। তাহলে এই ছবিটা আমরা একবার খাতায় তুলে নিয়ে এটা বেশ কয়েকবার যদি প্র্যাকটিস করি, অন্তত 5 বার, প্রথম 3 বার দেখে তারপরে 2 বার না দেখে, তাহলে কিন্তু আমাদের পুরো প্রসিডিওরটা রেডি হয়ে যাবে। হলো, তাহলে আমার স্পন্টোজেনেসিস কমপ্লিট। আচ্ছা, এবার আমরা আসি আজকে আমাদের লাস্ট টাইপ অফ গ্যামেটোজেনেসিস, দ্যাট ইজ ওজেনেসিস, অর্থাৎ ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া। স্পন্টোজেনেসিসের মধ্যে আগে আমরা এটাও জেনে নেব কোথায় হয়, কোন সময় হয়। কোথায় হয় না, এটা অবশ্যই ডিম্বাশয়ের মধ্যে হয়, ওভারির মধ্যে। কেমন ওই আর ওটার আবার টেস্টিসের মধ্যে যেরকম বললাম ওই সব না, টেস্টিসের মধ্যে সেমিনিফারাস টিউবিউল, এটা হয় পুরোপুরি ডিম্বাশয়ের মধ্যে, ওভারির মধ্যে। আচ্ছা, কখন হয়, কোন সময় না, 8 বা 13 বছর বয়স থেকে শুরু হয়, আপ টু 40 or 50, 40 বা 50 বছর বয়স অব্দি, এক এক মহিলার ক্ষেত্রে এক এক রকম, এই বয়স অব্দি এটা এই পুরো প্রসিডিওরটা আর কি ওজেনেসিস হতে পারে। মানে ততদিন অব্দি সে জননে সক্ষম হয়, তারপর আর সে জননে সক্ষম হয় না। আচ্ছা, শুরু থেকে আসি। প্রথম দেখো লিখেছি 2L, অর্থাৎ বুঝতেই পারছো একটা জনন মাতৃকোষ, এটার নাম লিখেছি আমি ওভোনিয়াম। কটা ক্রোমোসোম আছে, যেহেতু এটা ফিমেল সুতরাং কটা হবে 44, অর্থাৎ 44টা অটোজোম, আর XX অর্থাৎ দুটো সেক্স ক্রোমোসোম। আচ্ছা, এরপর যে দশাটা, এটাকে বলে মাল্টিপ্লিকেশন বা বিভাজন দশা, অর্থাৎ সংখ্যাটা আর কি শুধু বিভাজিত হচ্ছে। এটা কি হচ্ছে, অবভিয়াসলি এটা মাইটোসিস হচ্ছে, মাইটোসিস হয়ে যেটা তৈরি করছে আর একটা 2A বা 44XX যুক্ত যে কোষটা, সেটার নাম প্রাইমারি উসাইট। এই 1 এর মাথায় ডিগ্রি, 2 এর মাথায় ডিগ্রি, মানে মনে রাখবে এটা আমি প্রাইমারি সেকেন্ডারি লিখেছি। হলো, আচ্ছা, এই দশাটা রূপান্তরটা কখন হয় না, প্রোফেজ 1 এ, মাইটোটিকের প্রোফেজ 1 এ এটা হয়। এবার প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইটটায় পরিণত হতে হবে মিওসিস 1 পদ্ধতিতে। তার মানে বুঝতেই পারছো এখানে তৈরি হবে 22X, 22X, দুটোই সেম, যেহেতু এটা স্ত্রী দেহে হচ্ছে। আর এইটাকে বলে হ্রাস বিভাজন, অর্থাৎ এটা কি হচ্ছে, ক্রোমোসোম সংখ্যাটা হাফ হচ্ছে। এবার এই যে সেকেন্ডারি উসাইটটা তৈরি হলো না, এতটা হয়েই কিন্তু সাধারণ যে কোনো মেয়ের ক্ষেত্রে এটা রয়ে যায়। তার মানে তার পরের স্টেপটা হয় না, না হয় না, বলছি সেকেন্ডারি উসাইট অবধি তৈরি হয়ে রয়ে যায় প্রত্যেক কোথায় না, ডিম্ব নালীতে, অর্থাৎ যেটা কিনা আমরা বলি ফ্যালোপিয়ান টিউবিউল। পরের দিন যখন আমরা স্ত্রী জননতন্ত্রটা দেখবো, অর্থাৎ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখবো, তখন আরো ভালো করে এগুলো বুঝতে ইন্টারেস্ট লাগবে। এই জন্যই আমি প্রসিডিউরটা আগে বলে দিচ্ছি, যাতে আমাদের দেহে কোথায় কখন কোন ঘটনাটা হয় সেটা আলটিমেট জানবার পর তখন আরো দেখতে যেতে ইচ্ছা করে। আগে আমি যদি শেপটা বলে দিতাম, স্ট্রাকচারটা বলে দিতাম, তাহলে কিন্তু মনে হতো এত কিছু, কারণ অনেকগুলো পার্ট থাকে, তো এর আগে প্রসিডিউরটা বুঝিয়ে দিচ্ছি। এই সেকেন্ডারি উসাইট অবধি হয়ে রয়ে যায় যে কোনো কুমারী মেয়েদের ক্ষেত্রে, সোজা কথা যে কোনো কুমারী মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ যার বডিতে কিনা স্পার্মের উপস্থিতি নেই। ফ্যালোপিয়ান টিউবিউল বা ফ্যালোপিয়ান নালী বা ডিম্ব নালীতে এই সেকেন্ডারি উসাইটটা তৈরি হয়ে ওয়েট করে তার স্পার্মে। এটার সঙ্গে তাকিয়ে দেখো, এর পাশে আর একটা অতিরিক্ত তৈরি হয়েছে, যেটা এটাকে বলে ফার্স্ট পোলার বডি। আচ্ছা, এই পোলার বডি বস্তুটা কি না, এই পোলার বডিটা হলো, আচ্ছা মনে করো একটা ওভোনিয়াম থেকে আলটিমেটলি মিওসিস 2টা কমপ্লিট হলে দেখো এখানে 1 2 3 4 চারখানা আলাদা আলাদা ডিম্বাণু তৈরি হতো। যদি হতো তাহলে কি হতো, একটা থেকে 4খানা ডিম্বাণু তৈরি হলো, অর্থাৎ সেই ফিমেলটার প্রবাবিলিটি থাকছে সে 4খানা, যদি তোর স্পার্ম বডিতে উপস্থিত থাকতো তাহলে 4খানা নিষেধ করতো, অর্থাৎ প্রত্যেকটা মহিলা 4খানা করে সন্তান জন্ম দিতে পারে। সেটা কি মানুষ কি অন্য কোনো প্রাণী, কিন্তু এটা কি সম্ভব? অবভিয়াসলি সম্ভব না। সেই জন্য কি করেছে নেচার, এমনই একটা সিস্টেম তৈরি করেছে যার ফলে একটা উভোনিয়াম থেকে একটাই মাত্র পরিণত ডিম্বাণু তৈরি হতে পারে, বাকি 3টে কিন্তু তাদের পরিণত না, মানে দে আর নট স্পেশাল।
একটা থেকে একটাই স্পেশাল জিনিস তৈরি হলো, দ্যাট ইজ দ্য পরিণত ডিম্বাণু। বাকিগুলো কি স্পেশাল নয়? না, স্পেশাল নয়। এইগুলোকে বলে পোলার বডি। এবার এটা তো মানে কি বলবো, হাইপোথেটিক্যাল কথা বলবো। এবার যদি বিজ্ঞানের ভাষায় আমরা আসি, কি হয় না, এই একটাই মাত্র যে সেকেন্ডারি উসাইড, এইটা সেকেন্ডারি উসাইড, হ্যাঁ, মানে আমি ডাবল টিক দিয়েছি, আর এইটা তৈরি হলো ফার্স্ট পোলার বডি। পোলার বডি মানে এর থেকে প্রয়োজনীয় সাইটোপ্লাজমটা রেখে ন্যূনতম যতটুকু সাইটোপ্লাজম নেওয়া যায় ততটুকু নিয়ে তৈরি হয় একটা আলাদা একটা মানে এই যে একই সাথে সাইটের পাশে একটা কোষ বিশেষ, যেটাকে কিনা বলে ফার্স্ট পোলার বডি। একইভাবে এ যদি বিভাজিত হয়, মানে এ যদি মিওসিস 2 হয়, তাহলে এ তৈরি করবে দুটো পোলার বডি। আবার এই সেকেন্ডারি সাইটটাও মিওসিস 2 এর ফলে তৈরি করে একটাই মাত্র পরিণত ডিম্বাণু, আর একটা কিন্তু সেও পোলার বডি। যতটুকু ন্যূনতম সাইটোপ্লাজম না নিলেই নয়। কেন নেয়? যাতে কিনা এর মধ্যে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের একটা ব্যালেন্স থাকে, হ্যাঁ, যাতে কিনা এই একমাত্র স্পেশাল হয়, বাকিগুলো ততটাও বিশেষ ব্যাপার নয়। একটা ব্যালেন্স রাখতে এই ঘটনাটা ঘটানো হয়। হলো, এবার আসি ওই কথাটায়, মিওসিস 2টা কখন হবে না, যতক্ষণ অবধি এই যে সেকেন্ডারি ইউসাইডটা ফ্যালোপিয়ান নালীতে রয়েছে, ভালো কথা, সেকেন্ডারি ইউসাইড হিসেবে। আচ্ছা, ও কতক্ষণ ওয়েট করতে পারে? মোটামুটি ধরো 48 ঘন্টা ওয়েট করে। দেখে, কি দেখে? কোন স্পার্ম আছে, কোন স্পার্ম আছে, কোন স্পার্ম আছে, দেখলো হয়তো নেই, স্পার্মের উপস্থিতি নেই। তাহলে কি করবে? যখন দেখবে নেই, তখন এইটা আর এই ডিম্বাণুতে পরিণত হবে না। হ্যাঁ, যদি স্পার্ম থাকে তবেই কিন্তু মিওসিস 2 হয়ে এই পরিণত ডিম্বাণুতে পরিণত হয়। যদি না থাকে তাহলে পরিণতও হয় না। যেমন, আচ্ছা, যদি স্পার্ম থাকে তাহলে হেলথটা কি হয় না, নিষেক হয়। ওই যে বলেছিলাম অ্যাক্রোজোমাল ক্যাপটা, ওই অ্যাক্রোজোমাল ক্যাপটার একটা সংস্পর্শ হয়। সংস্পর্শে এসে কখনো বুঝতে পারে না আমাকে এবার পরবর্তী স্টেপটা নিজেকে ডেভেলপ করতে হবে, তখনই কেবলমাত্র পরিণত ডিম্বাণু হয়। আর যদি না থাকে তাহলে 48 ঘন্টা অবধি অপেক্ষা করে। যদি দেখে না কোনো সত্যি স্পার্ম নেই, তখন সেই ফ্যালোপিয়ান টিউবিউলে বা ফ্যালোপিয়ান নালীতে বা ডিম্বনালীর পার্টিকুলার কোন জায়গাটা না, অ্যাম্পুলা, অ্যাম্পুলা, সেই অ্যাম্পুলাতে কি করে না, কর্পাস লিউটিয়াম বলে একটা, এটাকে বলে পিত্ত থলি। দেখবে পরের দিন পড়াবো যখন রজত চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল, যেটা আমাদের মেনস্ট্রুয়াল প্রত্যেক মান্থলি হয়, তা এই পদ্ধতিটা আমরা পরের দিন পড়বো। কর্পাস, তখন দেখবে কর্পাস লিউটিয়াম শব্দটা এখানে আসবে। আচ্ছা, তো যেটা বলছিলাম, এই পরিণত ডিম্বথলিটা তখনই পরিণত হয় যখন কিনা ফ্যালোপিয়ান নালীতে স্পার্মের উপস্থিতি লক্ষ্য করা যায়। আর যদি না থাকে, 48 ঘন্টা অপেক্ষা করে, তখন কি হয়, সেকেন্ডারি ইউসাইডটা আলটিমেটলি গিয়ে কর্পাস লিউটিয়ামে পরিণত হয় এবং আলটিমেটলি এটা ধ্বংসপ্রাপ্ত হয়। হলো, এই হলো পুরো প্রসিডিওর অফ উজেনেসিস। আর একবার দেখে নাও, প্রথমেরটা হলো উগোনিয়া, তারপর প্রাইমারি উসাইড তৈরি হচ্ছে, মাইটোসিস হয়ে, তারপর মিওসিস 1 হয়ে তৈরি হচ্ছে। দুটো রাশ বিভাজনের মাধ্যমে দুটো না, একটা সেকেন্ডারি ইউসাইড আর একটা কিন্তু ফার্স্ট পোলার বডি। এটার আমি পাশে স্টার দিয়েছি, ফার্স্ট পোলার বডি। তারপর তৈরি হচ্ছে এই একটা সেকেন্ডারি ইউসাইড থেকে একটাই মাত্র পরিণত ডিম্বাণু, আর বাকি এখান থেকে একটা আর এটা থেকে দুটো মিলে মোট 3খানা সেকেন্ড পোলার বডি। হলো, এই হলো পুরো পদ্ধতিটা। তাহলে আমরা পরের দিনের জন্য স্পার্মাটোজেনেসিস আর উজেনেসিস এই দুটো পদ্ধতি পুরোপুরি খাতায় লিখে রেডি করে পড়ে রাখবো। খুব ছোট দুটো জিনিস পড়েছি আজকে আমরা, কিন্তু যথেষ্ট ডিটেলে। এগুলো আমরা নিখুঁত করে পড়ে ফেলবো। পরের দিন আমরা মেল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বো, আর বাকি যা আছে সেগুলো পড়বো। তাহলে আজ আমরা স্ট্রাকচার অফ স্পার্ম পড়লাম, স্ট্রাকচার অফ ওভাম পড়লাম, আর গ্যামেটোজেনেসিসের দুটো প্রসিডিউর। ঠিক আছে ক্লাস, তাহলে এই বলে আজকে শেষ করছি। আজ এই অবধি। এর পরের দিন আমরা বাকি অংশটা এই চ্যাপ্টারেরই কন্টিনিউ করবো। থ্যাংক ইউ ক্লাস।